বিশাল। রাত 4টা বাজে। প্রথমেই দেখা যায় জাহাজে একজন নাবিক টর্চ জ্বালিয়ে সবকিছু ঠিক আছে কিনা দেখতে কেবিনগুলোতে চেক করতে যায়। আর সেখানে কেবিন 3 থেকে কলের গান চলছে দেখে দরজায় কড়া নাড়ে। কিন্তু দরজা খোলা দেখে ভেতরে যায় সে, আর কিছু ছবি দেখতে পায় সেখানে, আর সাথে একটা চিরকুট যেখানে লেখা তাদের ক্ষমা করে দিতে আর তাদের লাগেজ যেন বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেয়। আর তখনই পানিতে কিছু পড়ার শব্দ পেয়ে নাবিক রেলিংয়ের কাছে ছুটে যায়। আর সেখানে দুজোড়া জুতো, একটা ছেলের আর একটা মেয়ের জুতো রেলিংয়ের পাশে দেখে নাবিক বুঝে যায় যে দুজন সমুদ্রে ঝাঁপ দিয়েছে। আর তখন এটা সে দৌড়ে ক্যাপ্টেনকে জানাতে যায়। এরপর 5 বছর আগে চলে যায় কাহিনী। 1921 টোকিওতে ইউজিন জানালার সামনে দাঁড়িয়ে বই পড়ছে, যেখানে লেখা, জীবনে যতই অত্যাচারিত কেউ হোক না কেন নিজের মূল্যবোধকে সবসময় মূল্য দিতেন আর মানুষকে ভালোবাসতেন, কেননা সব মানুষ একই আর আমরা সবাই একই ভাগ্য দ্বারা নির্যাতিত হই। আমরা সবাই হতভাগ্য। পড়া শেষে ইউন কি সুং জিজ্ঞেস করে এটা কি তারা জোসেনের তাদের নাটকে বলতে পারবে কিনা। কিম ইয়ং ইলস ডেথ বইয়ের লাইন ছিল এগুলো। আর তখন ইউজিন বলে যে সে ঠিক করেছে এই লাইনগুলো দিয়েই তারা তাদের থিয়েটার প্লে শুরু করবে। তখন সবাই খুশি হয়ে যায়, আর পাশে তাদের আরেকজন খুশি দেখে বলে যে তাদের এমন আচরণ কেউ দেখলে ভাববে যে তাদের দেশ হয়তো স্বাধীন হয়ে গিয়েছে। ইউজিন তখন তাদের বলে যে এই নাটকের মাধ্যমে তারা ফান্ড রেজ করবে আর এটা জোসেনের শিল্পের জন্য অনেক ভালো হবে। তাছাড়া ভালো গান আর নাটকই জোসেনের মানুষদের দেশের প্রতি গর্ববোধ করাবে। এর মধ্যে তাদের প্লেতে মেয়ে না থাকায় ইউন কি সুং বলে যে সে একজনকে চেনে যে তাদের প্লেতে হেল্প করতে পারবে। এদিকে দেখা যায় সিমদিয়ককে। সিমদিয়ক তার গান টিচারকে শোনাচ্ছিল, কিন্তু মাঝে তার টিচার তাকে থামিয়ে দিয়ে বলে এই লাইনটার মানে বলতে। তখন সে বলে, আমি আমার অটল বিশ্বাস নিয়ে তার জন্য অপেক্ষা করে যাব। টিচার এটা শুনে বলে যে এই অংশটা এমন একজন মেয়ের সম্পর্কে যে তার প্রেমিকের জন্য আকুল হয়ে অপেক্ষা করছে, সে জানে না কখন সে ফিরে আসবে, আর তাই সিমদিয়ক এই লাইনটায় তার গানে কষ্ট ফুটিয়ে তুললে ভালো হবে। তখন সিমদিয়ক বলে সে বুঝতে পেরেছে। টিচার তখন সিমদিয়ককে জিজ্ঞেস করে সে কি কখনো তার ভালোবাসার মানুষের জন্য আকুল হয়ে অপেক্ষা করেছে কিনা। তখন সিমদিয়ক বলে যে তার এখনো এই সৌভাগ্য হয়নি। টিচার তখন হেসে বলে যে একজন গায়কের তার গানে আন্তরিকতা না থাকলে সেটা ফেক মনে হয়, আর তাই সে চায় সিমদিয়ক যেন কখনো না কখনো এই লিরিক্সের মানে সত্যিই বুঝতে পারে। আর যেহেতু সে নিজে এখনো বুঝতে পারছে না, তাই টিচার তাকে গায়কের অনুভূতি চিন্তা করেই গানটা গাইতে বলে। সিমদিয়কের ক্লাস শেষ হলে ইউন কি সুং তাকে বলে তাদের প্লেতে হেল্প করতে। আর সিমদিয়ক তখন তাদের অ্যাসোসিয়েশনের কাজ জানতে চাইলে ইউন কি সুং বলে যে তারা জোসেনের মানুষের কাছে গান আর নাটক প্রচারের মাধ্যমে তাদের ভেতর দেশপ্রেম জাগিয়ে তুলতে চাচ্ছে। তখন সিমদিয়ক জানায় যে এটা বেশি রিস্ক হয়ে যাবে, কিন্তু তবুও সে তাদের নাটকের জায়গাতে একবার হলেও যেয়ে ঘুরে আসবে। তখন ইউন কি সুং তাকে ঠিকানা দিয়ে চলে যায়। সিমদিয়ক ঠিকানা অনুযায়ী পৌঁছে দরজা খোলা দেখে ঢুকতে যাবে, এমন সময় ইউজিনের আবৃত্তি শুনতে পায় সে। দেখো, ভালোবাসা তোমার কাছ থেকে কেমন করে সব কেড়ে নেয়। যে মুহূর্তে তুমি ভালোবাসাকে একটি মৃদু শক্তি হিসাবে অবমূল্যায়ন করবে, তুমি ভুল করবে। কারণ ভালোবাসা এমন কিছু যা তুমি নিজের সুবিধা অনুযায়ী ব্যবহার করতে পারো, আর কাউকে ভালোবাসা মানে তার থেকে নির্দয়ভাবে গ্রহণ করা। সিমদিয়ক তখন দরজা দিয়ে ঢুকে ইউজিনকে বলে তাকেও আরিশেমার লেখা এটা, কিন্তু সে তার সাথে একমত না। কারণ নির্দয়ভাবে কিছু নেওয়া কিভাবে ভালোবাসা হয়। সত্যিকারের ভালোবাসা মানেই তো কাউকে সবকিছু দেওয়া, কোনো কিছু পাওয়ার আশা ছাড়াই। সিমদিয়ক ইউজিনের হাতে বই দেখে আবারও জিজ্ঞেস করে সে জাপানিজ বই কোরিয়ান ভাষাতে কেন পড়ছে। তখন ইউজিন তাকে বলে যে সে এটার উত্তর দেবে, কিন্তু আগে বলতে যে সে কেন রুমে পারমিশন ছাড়া ঢুকেছে। সিমদিয়ক তখন বলে যে রুমের দরজা খোলা ছিল তাই, কিন্তু ইউজিন বলে সে কখনোই দরজা খোলা রাখেনি। আর তাই সিমদিয়ক কিছুটা অপমানিত হয়ে তাকে বিরক্ত করার জন্য ক্ষমা চেয়ে চলে যাবে। এমন সময় ইউন কি সুং আসে আর তাদের দুজনকে পরিচয় করিয়ে দেয়। ইউজিন ইংলিশ লিটারেচারে পড়ছে আর সিমদিয়ক ভোকাল মিউজিকে পড়াশোনা করছে, আর তাদের দুজনের বয়সই 25। তখন ইউজিন তার হাত বাড়িয়ে সিমদিয়ককে বলে যে তার সাথে দেখা হয়ে ভালো লাগলো, কিন্তু সিমদিয়ক হাত মেলায় না আর বলে যে তার মতামত এই বিষয়ে ভিন্ন। তখন ইউজিন তাকে তাদের সাথে নাটকে পারফর্ম করতে বললে সিমদিয়ক বলে যে তার এসবের জন্য সময় নেই, আর এই বলে চলে যেতে থাকে। তখন ইউজিন বলে ওঠে যে সে যদি সত্যিই কোরিয়ান হয়ে থাকে তাহলে তার কি উচিত না নিজের দেশের জন্য কিছু করার।
সিমলিওক বলে যে সে নিজের দেশের জন্যই এটা করবে না, কারণ সে উচিত না নিজের দেশের জন্য কিছু করার। সিমলিওক বলে যে সে নিজের দেশের জন্যই এটা করবে না, কারণ সে দেশের টাকাতেই এখানে পড়তে এসেছে। আর এই শো করতে গিয়ে যদি সে সোপ্রানো হতে না পারে, তাহলে এর দায় কি ইউজিন নেবে কিনা। ইউজিন তখন বলে যে সে কি তার দেশকে উপেক্ষা করতেও রাজি আছে, শুধুমাত্র নিজে যাতে ভালো থাকতে পারে তাই। আর তখন ইউজিন আর কথা না বাড়িয়ে বলে যে সিমলিওকের মেজর শুনে মনে হয় না যে সে তাদের প্লেতে অভিনয় করতে পারবে, আর এই বলে চলে যেতে থাকে। কিন্তু সিমলিওক বলে ওঠে যে সে প্লে করবে, কিন্তু তার দুটো শর্ত আছে। এক, সে শুধু গান গাবে নাটকে, আর দুই, কোনো ঝামেলা হলে সে সাথে সাথেই নাটক থেকে বের হয়ে যাবে। এদিকে সিমলিওক বাসায় তার ফ্রেন্ডকে বলছিল ইউজিন ছেলেটা অনেক অযৌক্তিক। তখন তার ফ্রেন্ড বলে তাহলে সে কেন পারফর্ম করতে যাচ্ছে তার সাথে, আর এই নাটকটা তো বিপজ্জনকও হতে পারে যদি জাপানিজ পুলিশরা টের পায়। সিমলিওক বলে যে সে দেখতে চায় ইউজিনের নাটকটা ঠিক কতটুকু ভালো, যে সে তাকে তাচ্ছিল্য করেছে, আর তাই সিমলিওকে দেখাবে সে গানে কতটুকু ভালো। অন্যদিকে ইউজিনকে তার বাবা প্রতিদিন চিঠি পাঠায়, যেখানে টাকাও ছিল আর লেখা ছিল তাকে এসব বিদ্রোহের বই না পড়তে। সে লিটারেচার পড়তে চেয়েছিল দেখে তার বাবা তাকে পড়তে দিয়েছে, কিন্তু পড়া শেষে জোসেনে ফিরলে সে ঠিক যেটা বলবে ইউজিনকেও ঠিক সেটাই করতে হবে, এটা বলে চিঠিটা শেষ হয়। পরদিন রিহার্সালে সিমলিওকের গান সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে থাকলেও ইউজিন উল্টো পাশে ঘুরে বই পড়ার ভান করে। গান শেষে সবাই হাততালি দিলেও ইউজিন সিমলিওকে পুরোপুরি উপেক্ষা করে যায় আর গিজুকে বলে তার ইনস্ট্রুমেন্ট বাজানো অনেক ভালো ছিল। আর সিমলিওকের দিকে তাকালে সিমলিওক ভাবে এবার হয়তো তার প্রশংসা করবে, কিন্তু ইউজিন কিছু না বলেই প্লের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে পুরো সময় সিমলিওক ইউজিনের সাথে কথা বলার জন্য অপেক্ষা করছিল, কিন্তু প্লে শেষ হতে ইউজিন চলে যায় বাইরে, আর বাইরে এসে সিমলিওক তাকে আর খুঁজে পায় না। এদিকে কেউ একজন বিল্ডিং এর পাশে তাদের সবাইকে ফলো করছিল। এদিকে সিমলিওক বের হয়ে রেস্টুরেন্টে ঢোকে খাওয়ার জন্য, আর সেখানে ইউজিনকে দেখতে পায় সে। তখন সিমলিওক ঠিক করে যে সে তাকেও উপেক্ষা করবে, আর তাই অন্য জায়গায় বসার জন্য তাকালে দেখে একটা সিটও ফাঁকা নেই। তাই বাধ্য হয়ে ইউজিনের পাশে থাকা একমাত্র খালি সিটে সিমলিওক গিয়ে বসে। তখন ইউজিন একবারে নুডলস দিতে বলে, কিন্তু সিমলিওক বলে সে নুডলস খেতে চায়নি। তখন ইউজিন বলে সে তার নিজের জন্য অর্ডার দিয়েছে, আর তারপর সিমলিওক নিজের জন্য নুডলস অর্ডার দিতে গেলে ইউজিন বলে সে মজা করছিল, সিমলিওকের জন্যই সে অর্ডার করেছে। সিমলিওক তখন ইউজিনকে জিজ্ঞেস করে যে সে এত তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিল কেন, আর এই জায়গাটাই বা সে কিভাবে চেনে। তখন ইউজিন বলে যে তার ক্ষুধা লেগেছিল, আর তাছাড়া টোকিওতে এমন কোনো কোরিয়ান নেই যে এই রেস্টুরেন্টটা চেনে না। এদিকে ইউজিনের খাওয়া শেষ হলে সে দুজনের বিল দিয়েই চলে যায়,